নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি। শুরু করছি ডক্টর স্টক। আর আজকে আমরা আলোচনা করব গ্লোকোমা অ্যান্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে। আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত রয়েছেন। আমি একবার আলাপ করিয়ে দিই। গ্লোকোমা স্পেশালিস্ট ডক্টর মনীষ সিং, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর, নেত্রালয়ম দ্য সুপার স্পেশালিটি আই কেয়ার, কলকাতা। আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। আমাদের সঙ্গে রয়েছেন গ্লোকোমা স্পেশালিস্ট ডক্টর সুমিত চৌধুরী, ইনিও সিনিয়র গ্লোকোমা কনসালটেন্ট, দিশা আই হসপিটাল এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত। আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। রয়েছেন গ্লোকোমা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস চক্রবর্তী, তিনি সিনিয়র গ্লোকোমা কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ গ্লোকোমা অফ সেন্টার ফর সাইট, কলকাতা। আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। এবার আমার ডান দিকে রয়েছেন রেটিনা স্পেশালিস্ট ডক্টর অনিরুদ্ধ মাইতি, তিনি সিনিয়র ভিআর কনসালটেন্ট, গ্লোবাল আই হসপিটাল, কলকাতা। আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। আমাদের সঙ্গে রয়েছে ডক্টর কৃষ্ণেন্দু নন্দী, ইনি সিনিয়র রেটিনা কনসালটেন্ট, নেত্রালয়ম দ্য সুপার স্পেশালিটি আই কেয়ার সেন্টার, কলকাতা। আপনাকেও স্বাগত ডক্টর জি 24 ঘন্টায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্লোকোমা এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি। গ্লোকোমা আমাদের কাছে খুব পরিচিত একটা টার্ম, কিন্তু বিষয়টা কি কি রয়েছে, কি কি তার সিমটমস রয়েছে, আমরা সমস্ত কিছু জানবো। আমি ডক্টর সুমিত চৌধুরীকে দিয়ে শুরু করব। গ্লোকোমা আমরা শুনে অভ্যস্ত, কিন্তু গ্লোকোমা বিষয়টা কি? গ্লোকোমা একটা চোখের রোগ। সেই রোগটা যেটা হচ্ছে, চোখের মধ্যে একটা জল যাওয়ার রাস্তা প্লাস বেরোবার রাস্তা থাকে, সেটা যে সামঞ্জস্যটা একটু এদিক ওদিক হয়ে যায়, মানে প্রোডাকশনটা বেশি হচ্ছে, বেরোচ্ছে না, জলটা আটকে যাচ্ছে, তখন একটা প্রেশার তৈরি হয় চোখের মধ্যে। যেহেতু চোখটা একটা গোল, চাপটা কোথায় পড়বে? দুর্বল জায়গায় গিয়ে পড়বে। দুর্বল জায়গাটা কোথায়? চোখের স্নায়ু। আচ্ছা, স্নায়ুটা আস্তে আস্তে কমজোরি হয়ে যায়, মানে নার্ভগুলো কমজোরি হয়ে যায়, ওকে, এবার সেলসগুলি মারা যায়। আর যেটা মারা যায় সেটা কখনো ফেরত আসে না, ইরিভার্সিবল ড্যামেজ। এখান থেকে কি অন্ধত্ব আসতে পারে? যদি চিকিৎসা ঠিক সময় যদি না করা হয়, ঠিক সময় যদি ধরতে আমি না পারি, অন্ধত্ব আসবেই। মানে ডায়াগনোসিসটা প্রপার টাইমে আর্লি ডায়াগনোসিস সেভ করবে, বাঁচিয়ে দেবে, যাতে সারা জীবন দেখে যেতে পারি, অন্ধ হবে না। ডক্টর মনীষ, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো কি কি ধরনের গ্লোকোমা হতে পারে? চোখের ভিতরে একটা ফ্লুইড থাকে, তার একটা ইনলেট অ্যান্ড আউটলেট থাকে। তো যদি আউটলেটটা আমরা দেখি যে সরু আছে বা বন্ধ আছে, অনেক পেশেন্টের দেখা যায় চোখের পর্দা একটু হালকা এগিয়ে আছে, তো এদেরকে আমরা বলি ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা। এখানে লেজারের একটা রোল থাকে। কিছু পেশেন্ট আছেন যেখানে আউটলেট বন্ধ নেই, আউটলেট খোলা আছে, ফ্লুইড বেরোনোর রাস্তা আছে, কিন্তু ফ্লুইড বেরোনোর জায়গায় কিছু পোরস থাকে, সেই পোরগুলো সরু হয়ে যায়, তার জন্য ফ্লুইড বেরোতে পারছে না, প্রেসার বেড়ে যায়, সেগুলোকে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বলে। ব্রডলি এগুলো টু টাইপ অফ গ্লোকোমা আমরা পাচ্ছি, একটা ওপেন অ্যাঙ্গেল আর একটা ক্লোজড অ্যাঙ্গেল। এগুলো ব্রডলি দুটো ক্যাটাগরি। এছাড়া আরো কিছু টাইপস অফ গ্লোকোমা আছে, যেরকম সেকেন্ডারি গ্লোকোমা। সেকেন্ডারি টু সামথিং, মানে চোখে কারো আঘাত হয়েছে, কোনো বড় সার্জারি হয়েছে, বা উনি স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করেছেন, তার কমপ্লিকেশনে একটা গ্লোকোমা হলো, চোখে প্রেশার বেড়ে গেল, নার্ভ ড্যামেজ হলো, সেটাকে আমরা সেকেন্ডারি গ্লোকোমা বলি। বাচ্চাদের ক্ষেত্রেও একটা গ্লোকোমা হতে পারে, যেটাকে কনজেনিটাল গ্লোকোমা বলে, আর যেটা মোর সিভিয়ার ফর্ম অফ গ্লোকোমা। তো আমরা যেটা পেশেন্টদের বলি, যদি আপনাদের বাড়ির পাশে কোনো বাচ্চা আছে যার মনি দেখছেন খুবই বড়, বা মনি যে কালো জিনিসটা একটু সাদা ভাব আছে, বাচ্চা চোখ দিয়ে খুব জল পড়ছে, আলো দিকে দেখলে বাচ্চা চোখ বন্ধ করে নিচ্ছে, তার মানে সূর্যের আলোতেও তো তাদের প্রবলেম হতে পারে। সূর্যের আলোতে বা ইভেন ঘরের মধ্যেও খুব ব্রাইট আলো হলে বাচ্চা চোখ বন্ধ করে নিচ্ছে, তার একটা গ্লোকোমা কিন্তু টেন্ডেন্সি হতে পারে। আমি একবার ডক্টর দেবাশিসের কাছে আসবো। আর কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে গ্লোকোমাতে? প্রথমেই যেটা বলবো সেটা হলো চোখের আভ্যন্তরীণ চাপ, অর্থাৎ ইন্ট্রাঅকুলার প্রেশার। স্বাভাবিক অবস্থায় প্রেশারটা আমরা বলি 10 to 21 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু গ্লোকোমাতে দেখা যায় যে এই চোখের চাপ যদি বেশি থাকে, তাহলে ধীরে ধীরে আমাদের চোখের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। তো চোখের চাপ বৃদ্ধি, অর্থাৎ 21 মিলিমিটার মার্কারির প্রেশারের বেশি থাকা একটা অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হলো বয়স। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের গ্লোকোমা হওয়ার প্রবণতা বাড়ে। সাধারণত 50 থেকে 55 বছর আমরা বলি, তারপরে গ্লোকোমা হওয়ার প্রবণতা বাড়ে। কিন্তু গ্লোকোমা একটা আমব্রেলা টার্ম, 50 রকমের রোগ আছে যাদের আমরা সামগ্রিকভাবে গ্লোকোমা বলে থাকি। আমরা একে একে বলতে পারি যে কিছু কিছু প্রাইমারি আছে, কিছু কিছু সেকেন্ডারি আছে। তো দ্বিতীয় নম্বর আমরা বললাম বয়স। তৃতীয় নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবার জানা উচিত, সেটা হলো ফ্যামিলি হিস্ট্রি। যদি আমাদের পরিবারে কারুর, ধরুন বাবা মা, কাকা জ্যাঠা, ভাই বোন,
কারোর যদি গ্লকোমা থাকে তাহলে আমাদেরও কিন্তু গ্লকোমা হওয়ার রিস্ক অনেক বেড়ে যাবে। তার মানে আপনি বলছেন এটা জেনেটিকও? নিশ্চয়ই, জেনেটিক হলো অন্যতম প্রধান কারণ। এবং গ্লকোমার যেটা মূল ব্যাপার সেটা হলো এটা হলো আসিমটোম্যাটিক, অর্থাৎ পেশেন্ট কিন্তু বুঝতে পারেন না। যাদের এই যে বলছি আমরা রিস্ক ফ্যাক্টর আছে, তাদের নিজে থেকে চোখের ডাক্তারবাবুর চেম্বারে আসতে হবে এবং চোখের সামগ্রিক পরীক্ষা করলেই গ্লকোমা ধরা খুব সহজ। তো অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের চোখে অ্যালার্জি হয়, আমরা চোখে অ্যালার্জি কমানোর জন্য স্টেরয়েড ড্রপ দিই। এই স্টেরয়েড ড্রপ একটি সীমিত সময়ের জন্য দিতে হয়। কোনো বাবা মা হয়তো বাচ্চার রিলিফ হবে বলে দীর্ঘকাল ধরে স্টেরয়েড ড্রপ দিলেন। এই স্টেরয়েড একটা বিশেষ ধরনের গ্লকোমা করে যাকে বলা হয় স্টেরয়েড ইনডিউস গ্লকোমা, এবং আমরা অনেক আনফর্চুনেট ইনসিডেন্ট দেখেছি যে বাচ্চা সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। এছাড়াও আমরা বলবো কিছু কিছু ক্ষেত্রে চোখের কিছু গঠন এরকম থাকে, ধরুন চোখের ভেতরকার জল বেরোনোর যে প্যাসেজ সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বার, সেটা স্বাভাবিকের থেকে কম, বা চোখে যে আমাদের কর্নিয়া আছে তার থিকনেস স্বাভাবিকের থেকে কম, এগুলো কিন্তু গ্লকোমার রিস্ক ফ্যাক্টর। এছাড়াও খুব হাই প্লাস পাওয়ার বা মাইনাস পাওয়ার, সেগুলো গ্লকোমার রিস্ক ফ্যাক্টর। চোখে কোনো চোট আঘাতজনিত কারণ যদি আগে হয়ে থাকে সেটাও গ্লকোমার রিস্ক ফ্যাক্টর। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বলবো ডায়াবেটিস, হাইপারটেনশন, মাইগ্রেন, এগুলো খুব কমন জিনিস আমরা সবসময় দেখতে পাই, এগুলোও কিন্তু ইনডিরেক্টলি গ্লকোমার রিস্ক ফ্যাক্টর। মানে অন্যান্য ধরনের এই যে কোমরবিডিটি যদি কারো থাকে সেখান থেকেও গ্লোকোমা হতে পারে। ইয়েস। তো ডক্টর মানে সেই জায়গাটাই আপনার কাছে জিজ্ঞাসা করব, সিমটমস আপনি বলছিলেন, আজকে ধরুন চোখে আমি একটু ঝাপসা ঝাপসা দেখছি বা হঠাৎ করে চোখের সামনে থেকে একটা কালো একটা ব্লার কোনো লেয়ার চলে গেল, এরকম কি কোনো সিমটমস থাকে যেটা দেখে আমাকে একটু অ্যালার্ট হওয়া উচিত, সচেতন হয়ে গিয়ে এই টেস্টগুলো করানো উচিত বা ডক্টরের পরামর্শ নেওয়া উচিত? গ্লকোমার একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে, এটাকে বলা হয় সাইলেন্ট কিলার অফ সাইট। প্রথম স্টেজে, আর্লি স্টেজে বা ইভেন মডারেট স্টেজেও গ্লকোমাতে কোনো সিমটমস থাকে না, বেশিরভাগ পেশেন্টরা কিন্তু বুঝতে পারেন না। প্রত্যেক লোকেরই আফটার 40 বা আফটার 45 বছরে একটা আই চেকআপও করা উচিত। না, আই চেকআপ মানে শুধু পাওয়ার চেকআপ নয়, চোখের পাওয়ার, চোখের প্রেশার কী আছে, চোখের রেটনা নার্ভ কীরকম আছে, এটা জাস্ট জেনারেল চেকআপ করা উচিত। তাতে এই সাইলেন্ট ডিজিজগুলো টাইমে ধরা পড়ে যাবে। যদি আপনি দেখছেন আপনার চোখের পাওয়ার খুব তাড়াতাড়ি পাল্টাচ্ছে, মাঝে মধ্যে চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে ব্যথা হচ্ছে, চোখে হয়তো কোনো আলো পাশে আপনি রামধনু বা রেনবো হ্যালো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু গ্লকোমা আর্লি সিমটমস হতে পারে। যদি এরকম আপনি দেখছেন, আপনার ডেফিনেটলি একটা কোনো আই হসপিটালে গিয়ে একটা আই চেকআপ করা উচিত, মানে থরলি যে আই চেকআপটা সেটা করা উচিত। এখন ডায়াগনোসিস জন্য কিন্তু খুব সফিস্টিকেটেড কিছু টেস্ট লাগে না, বেশিরভাগই টেস্টগুলো যে কোনো আই হসপিটালে করা সম্ভব। চোখের একটা প্রেশার দেখা উচিত, চোখের অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, ওপেন না ক্লোজ সেটা দেখা দরকার, আর মনি বড় করে নার্ভ ঠিক আছে কিনা, নার্ভ পাতলা আছে কিনা সেটা দেখা উচিত। এই তিনটে টেস্ট করে বেশিরভাগ ক্ষেত্রে একটা আন্দাজ করা যায় যে গ্লকোমা আছে কি নেই। যদি আছে তখন 2-3টা টেস্ট এক্সট্রা লাগে, যেরকম একটা সাইড ভিশন টেস্ট, আর কোনো ক্ষেত্রে আমরা একটা নার্ভ স্ক্যান করে দেখে নিই যে নার্ভ পাতলা আছে কি নেই। এই বেসিক টেস্টগুলো করে কিন্তু গ্লকোমা ডায়াগনোজ করা যায়, আর টাইম মধ্যে যদি ডায়াগনোসিস হয়ে যায় তখন কিন্তু ব্লাইন্ডনেসে ভয় নেই। আচ্ছা, মানে আর্লি ডায়াগনোসিস হচ্ছে এটার জন্য সবথেকে আপনারা আশ্বস্ত হতে পারেন যদি একটু তাড়াতাড়ি ধরা পড়ে বিষয়টা, আপনারাও যদি একটু সচেতন হন, ডাক্তারবাবুর কাছে যান, গিয়ে তাহলে এই যে একেবারে এক্সট্রিম লেভেল যেটা অন্ধত্ব আমরা বলছি সেটার হাত থেকে আরামসে আপনারা রক্ষা পেতে পারেন। ডক্টর সুমিত, ট্রিটমেন্টস কি অ্যাভেলেবেল আছে আপনি যদি কাইন্ডলি জানান। 3 রকম চিকিৎসা গ্লকোমা বেশি হয় এবং একটার সঙ্গে একটা ওভারল্যাপও করে। যেমন প্রথম হচ্ছে কিছু ড্রপস, মেডিসিন বলি আমরা, কিছু ড্রপ আছে যেটা চোখের প্রেশার কমানোর ড্রপ, সেটা হচ্ছে প্রথম চিকিৎসা আমরা ধরে নিই। কিছু কিছু আছে যেটা হচ্ছে লেজার দিয়ে চিকিৎসা করা হয়, চোখের স্নায়ুটা শুরু হয়ে যাচ্ছে, জল যাওয়ার রাস্তা কমে যাচ্ছে, ওখানে লেজার দিয়ে একটা জল যাওয়ার রাস্তা করে দিলে অনেক সময় প্রেশারটা কমে গেলে নার্ভটা বেঁচে যায়। আচ্ছা, যখন কিছু করা যাচ্ছে না, যখন ওষুধে কাজ করছে না, দেখছি গ্লকোমাটা বেড়েই যাচ্ছে, স্নায়ুর চাপটা কমাতে পারছি না, এই যে পরিধিটা আস্তে আস্তে আরও কমে যাচ্ছে, তখন সেটা একটা সার্জারি করতে হয়। সার্জারিটা কি, যেটা হয় এটা বাইপাস সার্জারি করে চোখের প্রেশারটা কমানোর সার্জারি করা হয়। একেই বলে গ্লকোমা, যেটা ট্রাবেকুলোটমি বলে। মানে একটা বাইপাস করে দিলাম, চোখের যেটা ওষুধে কাজ হচ্ছে না, লেজারে কাজ হচ্ছে না, সেটাতে জল যাওয়ার রাস্তাটা খুলে দিলাম, যাতে চোখের প্রেশারটা কম হয়, স্নায়ুটা যাতে ওই জায়গায় আটকানো যায়। এটা হচ্ছে গ্লকোমা 3টে, যদি আমি আস্তে আস্তে বলি, আস্তে আস্তে এই 3টে হচ্ছে মেন চিকিৎসা। আমি একটু ডক্টর দেবাশিসের কাছে আসবো। ডক্টর দেবাশিস, কি ডিফারেন্ট টাইপ অফ সার্জারিজ রয়েছে গ্লোকোমার জন্য?
হ্যাঁ, গ্লকোমার জন্য মেডিসিন ছাড়া একটা হলো লেজার সার্জারি আর একটা হলো ইনসিশনাল সার্জারি। তো লেজার সার্জারি মূলত যেটা করা হয় সেটা হলো ইয়াগ লেজার পেরিফেরাল আইরেরোটমি। আমরা এক ধরনের গ্লকোমার কথা বললাম যেখানে চোখের অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বারটা ন্যারো, তো সেই ন্যারো অ্যাঙ্গেলটাকে খোলার জন্য চোখের মধ্যে একটা লেজার দেওয়া হয়। এটাতে কাটাছেড়া কিছু করা হয় না, ওপিডি বেসিসেই চোখের ড্রপ দিয়ে চোখের মধ্যে একটা লেজারের সাহায্যে চিকিৎসাটি করা হয়। এরপরে আমরা আসি অ্যাকচুয়াল যেটা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে সার্জারি করতে হয়। তাদের মধ্যে আমরা একটা কথা বললাম যে বাচ্চাদের গ্লকোমা, তো বাচ্চাদের গ্লকোমার ক্ষেত্রে কিন্তু ওষুধপত্র খুব একটা কাজ করে না, সেক্ষেত্রে আমাদের সার্জারি করতে হয় এবং সেটা দুটো মূলত সার্জারি হয়, একটা হলো ট্র্যাবিকিউলেক্টমি উইথ ট্র্যাবিকুলোটমি এবং আরেকটা হলো গনিওটমি। মূল ব্যাপারটা যেটা হলো গিয়ে বাচ্চার যে চোখের গঠনগত ত্রুটির জন্য চোখের ভেতরের আভ্যন্তরীণ চাপ বাড়ছে, সেই ত্রুটিটাকে ঠিক করা হয়। এরপর আমরা বলি অ্যাডাল্ট গ্লকোমা। অ্যাডাল্ট গ্লকোমাতে ওষুধ আমরা প্রথমে দিই, যদি দেখা যায় ওষুধ দেওয়া সত্ত্বেও চোখের প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন আমাদের কিছু কিছু সার্জারি করতে হয়। প্রথম এবং প্রধান সার্জারি হলো ট্র্যাবিকিউলেক্টমি, অর্থাৎ চোখের ভেতরকার জলটি যেই জায়গায় থাকে আমরা একটা বাইপাস করে দিচ্ছি, তার ফলে চোখের প্রেশারটা কমছে। তো ট্র্যাবিকুলেক্টমি অনেক সময় ছানি অপারেশনের সঙ্গে অর্থাৎ ফেকো ইমালসিফিকেশন আমরা সবাই জানি সার্জারি করা হয়, ফেকো উইথ ট্র্যাবিকুলেক্টমি করা হয়। কিছু কিছু ক্ষেত্রে গ্লকোমা অত্যন্ত সিভিয়ার টাইপের হয়, সেক্ষেত্রে ধরুন একবার কারো ট্র্যাবিকুলেক্টমি হয়ে গেছে, আবার প্রেশার বেড়ে গেছে, তখন আমরা তাহলে কি করব? একটা হলো আরেকবার ট্র্যাবিকুলেক্টমি করা যায়, অথবা আরেকটি বিশেষ পদ্ধতি আছে, একে বলা হয় ভালভ ইমপ্লান্ট সার্জারি, গ্লকোমা ইমপ্লান্ট সার্জারি। বিভিন্ন ধরনের ভালভ আছে, যেমন আহমেদ ভালভ, আদি ভালভ, এই ধরনের আমাদের ইমপ্লান্ট দিয়ে এই চোখের ভেতরের চাপটাকে কন্ট্রোল করা হয়। এছাড়া আরেকটি নতুন ধরনের সার্জারি আজকাল আসছে, এর কারণে বলা হয় মিনিমালি ইনভেসিভ গ্লকোমা সার্জারি, যে ক্ষেত্রে ধরুন আর্লি গ্লকোমা সঙ্গে ক্যাটারাক্ট আছে, তা আমরা একই সঙ্গে ছানি অপারেশনও করতে পারি এবং চোখের প্রেশারটাও কন্ট্রোল করতে পারি। তো সেটারও আবার বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেমন আই স্টেন্ট, জিএটিটি বলে একটি সার্জারি আছে, গনিওস্কোপি অ্যাসিস্টেড ট্রান্সলুমিনাল ট্র্যাবিকুলোটমি, কাহুক ডুয়াল ব্লেড ইত্যাদি ইত্যাদি। মূল কথা মিনিমাল ইনভেসিভে বোধহয় পেশেন্টও খুব তাড়াতাড়ি রিকভার করে আবারও আগের লাইফে ফিরতে পারে। মিনিমালি ইনভেসিভ সার্জারিতে কাঁটাছেঁড়াটা কম হয়, কিন্তু এটা শুধুমাত্র আমরা মাইল্ড টু মডারেট গ্লকোমার ক্ষেত্রেই করতে পারি। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা খুব আর্লি গ্লকোমাতেই করা যায়, অ্যাডভান্স গ্লকোমার ক্ষেত্রে আমাদের ট্র্যাবিকুলেক্টমি বা ভালভ সার্জারি এগুলো করতে হয়। একটা ছোট্ট বিরতিতে যাব, আর বিরতির পর ফিরে আসব, আমরা আলোচনা করব ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন জি24 ঘন্টা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আপনারা দেখছেন ডক্টর স্টক, আর আজকে আমরা আলোচনা করছি গ্লোকোমা অ্যান্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে। গ্লোকোমা নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অনিরুদ্ধ। প্রথমেই যেটা জানতে চাইবো ডক্টর, যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটি কি জিনিস? চোখেতে যে ডায়াবেটিসের এফেক্ট দ্যাট ইজ মাল্টিপল, লাইক তার জন্য ক্যাটারাক্ট হতে পারে, গ্লকোমা হতে পারে। অ্যাট দ্য সেম টাইম দ্য মেইন যে প্রবলেমটা ডায়াবেটিসের জন্য হয় দ্যাট ইজ রেটিনোপ্যাথি। মানে রেটিনোপ্যাথি জানার আগে একটু আইডিয়া থাকা দরকার যে রেটিনাটা কি অ্যাকচুয়ালি। ব্যাক সাইড অফ দ্য আই, যেখানে নার্ভ টিস্যু আছে, যেখানে আমাদের ইমেজ ফর্মেশন হয়, মানে যেখানে আমাদের আলো পড়ে ব্রেনে সিগন্যাল যায় অ্যান্ড উই গেট দ্য ইমেজ, সেটাকে রেটিনা বলে। এবার এই রেটিনাতে দের ইজ লট অফ ব্লাড ভেসেলস, অনেক রক্তশিরা আছে। ডায়াবেটিসের জন্য কি হচ্ছে, এই রক্তশিরাগুলো না লিকি হয়ে যায়, জল বেরিয়ে আসে, দ্যাট ইজ কোলেস্ট্রল সিক্রেশন, ব্লিডিং হয়। তো দুটো ভাবে আমাদের রেটিনাটা এফেক্ট হয়। একটা হচ্ছে আমরা বলি ম্যাকুলোপ্যাথি, যেখান থেকে আমাদের দৃষ্টিটা আসে, দ্য সেন্টার অফ দ্য রেটিনা, সেটাকে ম্যাকুলা বলে। সেখানে যদি জল জমে দেয় সেখানে আমরা বলি ম্যাকুলোপ্যাথি। তো ম্যাকুলোপ্যাথি হলে আমাদের দৃষ্টিটা ঝাপসা হয়ে যাবে। সো দিস ইজ ওয়ান টাইপ অফ এফেক্ট অফ দ্য ডায়াবেটিস। আরেকটা হচ্ছে রেটিনোপ্যাথি, যেটা এই যে রক্তশিরাটা যা বললাম যে অনেক সময় লিকি হয়ে যায়, অনেক সময় ব্লাড সাপ্লাই কমে গেলে নতুন ব্লাড ভেসেলস গজায়। এই নতুন ভেসেলস হলে কি হয়, ওগুলো ফেটে যায়, ফেটে গিয়ে ব্লিডিং হয়, সেটাকে আমরা বলি ভিট্রাস হেমারেজ। ইভেনচুয়ালি সেখান থেকে রেটিনাটা যে পজিশনে থাকার কথা সেখান থেকে সরে যায়, আমরা রেটিনাল ডিট্যাচমেন্ট হয়। তো ইট ইজ লাইক এন স্টেপ ওয়াইজ। প্রথমে যে ফিচার্স থাকে সেগুলো পেশেন্ট বুঝতেও পারে না,
যখন রুটিন চেকআপে আসে তখন আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি সেটা আপনারা ওখানে তাদেরকে প্রেসক্রাইব করেন যে এবার এগুলো দরকার। এক্স্যাক্টলি, মানে ডায়াবেটিস থাকলে যে রেটিনোপ্যাথি থাকবে সেরকম না, অবভিয়াসলি দেয়ার ইজ আ রিস্ক ফর রেটিনোপ্যাথি। তো সেই জন্য কি করে আমরা জানবো? মানে ইনিশিয়ালি যেরকম গ্লকোমার জন্যও সেক্ষেত্রে যাদের চোখে হাই পাওয়ার তাদের ক্ষেত্রেও কি এটা হওয়ার চান্সেস থাকে? সঙ্গে হাই পাওয়ার সঙ্গে ডায়াবেটিস রয়েছে, দুটো আলাদা এন্টিটি। ডায়াবেটিস আর হাই পাওয়ার ইজ ডিফারেন্ট থিংস, ওটার সঙ্গে রিলেশন অ্যাজ সাচ কিছু নেই, কিন্তু দিস ইজ মোর অফ ডায়াবেটিস যাদের আছে তাদের রেটিনোপ্যাথি হবে। ওকে, সেটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। ইনিশিয়ালি আমরা যদি আর্লি স্টেজে ধরা পড়ে সেখানে দেয়ার আর ট্রিটমেন্টস, দেয়ার আর ডিফারেন্ট ট্রিটমেন্টস অফ রিডিউসিং দ্য রেটিনোপ্যাথি, আর রাদার যে জল জমে যাচ্ছে জলটাকে কমানোর ব্যবস্থা করা যেতে পারে, বা পরে যাতে ব্লিডিং না হয় তার জন্য আমরা উই ক্যান ডু এ লেজার অ্যান্ড প্রিভেন্ট দ্য ব্লিডিং। তো আর্লি ডায়াগনোসিস ইন রেটিনোপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রেটিনাটা যখন উঠে যাচ্ছে বা ব্লিডিং, অনেকটা ব্লিডিং হয়েছে, রেটিনাটা খুব বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে, ট্রিটমেন্ট আছে কিন্তু তখন অনেকটা পার্মানেন্ট ভিজুয়াল লস হয়ে যাচ্ছে। তো দ্য মেসেজ শুড গো কি যে ডায়াবেটিস থাকলে না মানে উই শুড স্ক্রিন দ্য রেটিনা। পেশেন্টরা নিজেরাও আসে, অনেক সময় এন্ডোক্রিনোলজিস্ট, ডায়াবেটোলজিস্টরা রেফার করে। একটা রুটিন চেকআপের মধ্যে থাকতে হবে সো দ্যাট উই ক্যান ডায়াগনোজ রেটিনোপ্যাথি ইন আ ভেরি আর্লি স্টেজে। তো ডক্টর কৃষ্ণেন্দু আপনার কাছে আসবো, কোনো কি সিমটমস থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথির? হ্যাঁ, ডেফিনেটলি। যাদের রেটিনোপ্যাথি নেই তাদের কোনো সিমটমস হয় না। এবার যদি রেটিনোপ্যাথি থাকে আর্লি স্টেজেও কোনো সিমটম হয় না। এবার যখন রেটিনোপ্যাথি প্রগ্রেস করে তখন সিমটম অ্যাপিয়ার করে। তবে যেই ধরুন আমাদের সেন্টার অফ দ্য আই যদি সেটা এফেক্টেড হয় তাহলে ফার্স্ট লস অফ ভিশন হয়, যে আমি দেখতে অসুবিধা হচ্ছে, দূরের লেখাটা কালকে দেখতে পাচ্ছিলাম আজকে পাচ্ছি না, আজকে খবরের কাগজটা চশমা পরেও পড়তে পারছি না, বা কিছু কালো কালো স্পট ভেসে বেড়াচ্ছে, অথবা যেখানে দেখতে যাচ্ছি সেখানেই একটা ব্ল্যাক স্পট আছে। একটা ছোট্ট ইন্টারাপ্ট করব আপনাকে ডক্টর, প্লিজ ডোন্ট মাইন্ড। এই কালো কালো স্পটের যে ব্যাপার বললেন, এটা যদি আমরা মোবাইলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকা, ল্যাপটপের দিকে তাকিয়ে থাকা, কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকলেও মাঝে মাঝে একটু ব্লার হওয়া বা এই ঝাপসা ঝাপসা এই জিনিসটা হয়, তাহলেও কি আমাদের একবার স্ক্রিনিং এর দরকার? যাদের হয়, এবং সেটা যে কোনো বয়সে, ধরুন তার ডায়াবেটিস নেই, সেক্ষেত্রে কি করবে? হ্যাঁ, সেক্ষেত্রে এগুলোকে ফ্লোটার বলে। এবার নর্মাল মানুষেরও ফ্লোটার আছে, আমারও আছে, অনেকেরই আমার আছে। এটা যদি কোনো আন্ডারলাইং ডিজিজ বা রেটিনার কোনো প্রবলেম না থাকে তাহলে ফ্লোটারের কোনো গুরুত্ব নেই, আপনাকে একটু অগ্রাহ্য বা ইগনোর করতে হবে। বাট এর সঙ্গে অনেক সময় রেটিনারও প্রবলেম থাকে, যেমন অনেকের রেটিনা ছিদ্র হয়ে যায়, টিয়ার হয়, সেক্ষেত্রে ফ্লোটারের সংখ্যা বেড়ে যায়, সেটা অন্য ডিজিজ, অন্য রোগ টোটালি, তখন আমাদের লেজার করতে হয়। তো আমি যদি রেটিনোপ্যাথি বলি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তাতে কিন্তু অন্য রকমভাবে সিমটমস আসে। যদি ম্যাকুলোপ্যাথি হয় তখন ব্লাডিং অফ ভিশন, ডিস্টর্টেড ভিশন, মানে আমি একটা সরল রেখা ব্যাকা লাগছে, সেটা একটা প্রেজেন্টিং সিমটমস, মানে প্রথম পেশেন্ট নিয়ে এলো ওইভাবে। অথবা ব্লিডিং হয়েছে, তাহলে পুরোটাই ঝাপসা হয়ে গেল, বা পুরোটা একটা কালো পর্দা নেমে এসছে, অর্থাৎ রেটিনা ডিট্যাচমেন্ট হয়েছে। সেটার জন্য চেক আপ জরুরি, আর যত তাড়াতাড়ি চেক আপ হয় তত মঙ্গল, মানে তাড়াতাড়ি ইন্টারভেনশন অথবা ট্রিটমেন্ট আমরা করতে পারবো। ডক্টর অনিরুদ্ধ আপনার কাছে আসবো, কমপ্লিকেশনস কি কি রয়েছে এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি? লং টার্ম কমপ্লিকেশন হচ্ছে এখান থেকে কিন্তু রক্তশিরাগুলো উপর দিকে উঠে গ্লকোমা করে, যেটাকে আমরা নিওভাস্কুলার গ্লকোমা বলি। দ্যাট ইজ এ ভেরি অ্যাডভান্স স্টেজ, অ্যান্ড একবার নিওভাস্কুলার গ্লকোমা হয়ে গেলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য প্রেশার, চোখের প্রেশার বেড়ে যায়। শুধু তাই নয়, এই চোখে অ্যাকচুয়ালি দৃষ্টিশক্তিটা ফেরানোটাও ডিফিকাল্ট হয়ে যায়, মানে এক্ষেত্রে ওই দৃষ্টিশক্তি হারানোর মতো ভয় থেকে যাচ্ছে। Absolutely, it is actually diabetic retinopathy is the commonest cause of blindness in the working age group. আমি ডক্টর কৃষ্ণেন্দুর কাছে আসবো এই বিষয়টি নিয়ে। এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির কি কি টেস্ট অ্যাভেলেবল রয়েছে এবং ট্রিটমেন্ট কি কি রয়েছে? প্রথমে ভিশন টেস্টিং, চোখের প্রেশার মাপা গ্লকোমার জন্য। তারপর আমাদের মনিটা বড় করে, অর্থাৎ ডাইলেট করে, পিপল ডাইলেট করে রেটিনা এক্সামিন করতে হয়। তো রেটিনাতে কি দেখি, যে প্রথমত ম্যাকুলা, অর্থাৎ সেন্টার পোর্শন অফ দ্য আই, যেটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা, সেই জায়গায় জল জমেছে কিনা, কতগুলো ব্লিডিং আছে, কি স্টেজে রেটিনোপ্যাথি আছে, এটা প্রাইমারি ইভ্যালুয়েশন, প্রথম দেখা। এবার যদি দেখুন যে আমার ম্যাকুলোপ্যাথি আছে, মানে ম্যাকুলার সেন্টার পার্ট অফ দ্য রেটিনা ড্যামেজ আছে, সেটা দেখার জন্য কিছু টেস্ট আছে। জাস্ট একটা ফটো তোলা হয়, চোখের ফটো তোলা হয়, ওসিটি,
Okay. অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, ওসিটি। ওসিটি। Okay. সেটা করে কি দেখি আমরা, রেটিনার লেয়ারগুলো কেমন আছে, রেটিনার কোন লেয়ারে জল জমেছে সেগুলো দেখা হয়। এছাড়া আরেকটা মডালিটি অফ টেস্টিং আছে যাকে বলে হয় ওসিটি অ্যাঞ্জিওগ্রাফি। সেটাতে দেখা যায় যে কোনো অ্যাবনর্মাল ব্লাড ভেসেল গ্রো করেছে কিনা, কোনো জায়গায় ব্লাড পৌঁছচ্ছে কিনা, হয়তো ব্লাড ভেসেল ব্লাড সাপ্লাই করছেই না, একটা জায়গা পুরো অ্যাভাসকুলার হয়ে আছে, সেটা বোঝা যায়। এটা নন ইনভেসিভ টেস্ট। Okay. আর ইনভেসিভ টেস্ট কি, হাতে একটা ইনজেকশন দিয়ে চোখের ফটো তোলা, সেটাকে বলে ফান্ডাস ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি, FFA। তো ট্রিটমেন্ট মানে আর কি রয়েছে? ট্রিটমেন্ট হচ্ছে কি স্টেজে পেশেন্ট আসছে তার উপর আমরা রেটিনা ট্রিটমেন্ট করি। পেশেন্টের স্টেজ খুব মাইল্ড স্টেজে আছে, মডারেট স্টেজে আছে, কিছু ট্রিটমেন্ট নেই, ফলো আপ 6 মাস বাদে আসবেন বা 1 বছর আচ্ছা, বাদে এটা কি আসবেন। কিউরেবল? না, একবার হয়ে গেলে কিউরেবল না, বাট মানে কোন স্টেজেই সেটা কিউরেবল না? কিউরেবল না, কিন্তু Okay. কিছু হল্ট করা যায়। কিছু ওষুধ আছে যেগুলো আমাদের জেনারেল মেডিসিন যার ডক্টর দেন বা এন্ডোক্রিনোলজিস্ট দেন, ফেনোফাইব্রেট গ্রুপ অফ ড্রাগ আছে যেগুলো দিলে প্রগ্রেশনটা খানিকটা স্লো করা যায়, স্লোইং দ্য প্রগ্রেশন অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। মানে আই ক্যান লিভ ইজিলি উইথ দিস। ইয়েস, বাট প্রাইমারি থিং ইজ ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর ডায়াবেটিস। তো ডায়াবেটিস এবার ধরুন যদি স্টেজ প্রগ্রেস করে যায়, ধরুন ম্যাকুলোপ্যাথি অলরেডি হয়ে গেছে, সেখানে ইনজেকশন ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই। এবার যদি ভীষণ মানুষের দৃষ্টি ভালো থাকে তা সত্ত্বেও ম্যাকুলোপ্যাথি আছে, সেক্ষেত্রে আমরা কুইক ফলো আপ করি, ধরুন মাসে একবার করে দেখলাম। এবার যদি ম্যাকুলোপ্যাথি ছাড়া যেটা রোগ বলেন ব্লিডিং হয়েছে, সেখানে যদি অল্প ব্লিডিং হয় আমরা লেজার করি। লেজার মানে রেটিনার পেরিফেরিতে আমরা লেজার করি। বেশি ব্লিডিং হয়ে যায় বা রেটিনা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে লেজার করা সম্ভব হয় না, তখন সার্জারি ছাড়া আর কোনো রাস্তা থাকে। এবার পেশেন্ট আরও প্রগ্রেস করে গেছে, যেখানে নিওভাস্কুলার গ্লকোমা হয়ে গেছে, সেখানে আমাদের গ্লকোমা কালিগসদের কাছে আমরা পাঠাই, তারা অন্য থেরাপি করে যেটা বলে ভালভ ইমপ্ল্যান্ট। মানে দিস আর দ্য ট্রিটমেন্টস এন্ড টেস্ট অ্যাভেলেবল। যত তাড়াতাড়ি ধরা পড়ে তত মঙ্গল। গ্লোকোমা এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ডাক্তারবাবুরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু সবার আগে যেটা বলবো, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। নিজে ডাক্তারি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কি বলছেন বিশেষজ্ঞরা তাদের মুখ থেকে একবার শুনবো। ডক্টর মানিশ, আপনি যদি দর্শকদের জন্য কিছু বলেন। চোখের হেলথকে ইম্পর্টেন্স দিতে হবে। বছরে যদি একবার আমরা একটা আই চেকআপ, যেখানে চোখের ভিশন, চোখের প্রেশার আর মনি বড় করে নার্ভ রেটিনা কীরকম আছে, এরকম যদি আমরা করি, ডায়াবেটিস, রেটিনোপ্যাথি আর গ্লকোমা, এরকম অনেক সাইলেন্ট ডিজিজকে আমরা তাড়াতাড়ি ধরতে পারবো। ডক্টর সুমিত, যদি কমপ্লিট একটা চেক আপ করি চোখের ডাক্তার দিয়ে, চোখের হাসপাতাল হলে আরও ভালো হয়, কারণ প্রচুর যন্ত্রপাতি দিয়ে সব কিছু চেক আপ হয়। তা আপনার অন্তত একটা বেসিক বেসলাইন সব কিছু রেজাল্ট থাকলো, আপনি জেনে গেলে আপনি ভালো আছেন। একদম ভালো থাকাটা খুব প্রয়োজন। ডক্টর দেবাশিস, অবশ্যই আপনারা কোনো হসপিটালে যাবেন এবং স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করবেন যে আমার চোখের প্রেশার নর্মাল আছে কি না। ডক্টর অনিরুদ্ধ, যখনই ডায়াগনোসিস হচ্ছে ডায়াবেটিস, গেট আ আইস চেক আপ, রেটিনা স্ক্রিনিং করতে হবে, এবং সেখানে যদি আমরা কিছু ফিচার্স পাই যে মাইল্ড রেটিনোপ্যাথি আছে কি মডারেট রেটিনোপ্যাথি, বেসড অন দ্যাট সেইভাবে ট্রিটমেন্ট বা অবজারভেশন যাই করার আমরা ডিউরেশন অফ দ্য ভিজিট ওইভাবে ফিক্স করি। শুধু তাই নয়, হাইপারটেনশন, কোলেস্টেরল অ্যান্ড রেনাল প্রোফাইল, মানে কিডনিটা ঠিকঠাক কাজ করছে কিনা, এইগুলো কিন্তু চেক করতে হবে, কারণ এইগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে রেটিনোপ্যাথিটাও কিন্তু বাড়তে থাকে। তো সিস্টেমিক কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর কৃষ্ণেন্দু, ডায়াবেটিস যখনই আপনার প্রমাণ হচ্ছে, তাহলে অন্তত বছরে একবার চোখের চেক আপ করুন। তো আপনাদের অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমি শিওর জি 24 ঘন্টার দর্শকরাও অনেক উপকৃত হলো আপনাদের এই সাজেশনস এবং উপদেশে। ডক্টর স্টক আজ এখানেই শেষ করছি, আর আপনারা অন্যান্য খবরের জন্য নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।